বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ্য এবং তার সক্ষমতার উপর পূর্ণ আস্থা আছে বলে জানান তিনি। ভারতীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এই নোবেল বিজয়ী মনে করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে ডক্টর ইউনূসকে বহু পথ পাড়ি দিতে হবে। এই অর্থনীতিবিদের মতে, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে সাইডলাইন করার চেষ্টা না করে বাংলাদেশের উচিত ঐতিহ্যকে ধারণ করে একসঙ্গে কাজ করা। এজন্য বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রয়োজন। স্বাধীনতা ও বহুত্ববাদের প্রতি বাঙালির প্রতিশ্রুতি বজায় থাকবে বলে আশা করেন তিনি। কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করেছে সরকার। রোববার কৃষি বিপণন অধিদপ্তরের অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। সম্প্রতি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আলু সংরক্ষণে প্রতি কেজি ৮ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিলে চাষি এবং ব্যবসায়ীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এর আগে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রতি কেজি আলু রাখার হিমাগার ভাড়া ১ টাকা বাড়িয়ে ৮ টাকা করে। যেখানে এক বস্তায় ৮০ কেজি আলু রাখা সম্ভব ছিল, সেখানে চলতি বছর থেকে ৫০ কেজির বেশি রাখা যাবে না বলে সিদ্ধান্ত নেয়। চাষিরা এই ভাড়া বাড়ানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একে অযৌক্তিক আখ্যায়িত করেন। এর প্রেক্ষিতে সরকার হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করেছে। অনিশ্চয়তা কাটল লিটন দাসকে নিয়ে। জাতীয় দলের ডানহাতি এই ব্যাটার খেলবেন গুলশান ক্লাবের হয়ে, যার কাউন্সিলর মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। এদিকে দীর্ঘ একটা সময়ে শিরোপার স্বাদ না পাওয়া মোহামেডানের আক্ষেপ ঘোচাতে চান তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। বেশি পারিশ্রমিক চাওয়ায় দলবিহীন ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস। সকল জল্পনা কল্পনা শেষে গুলশান ক্লাবে খেলবেন এই ব্যাটার, যার কাউন্সিলর তামিম ইকবাল ও কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন খালেদ মাহমুদ সুজন। নবাগত এই দলকে চলতি আসরের নেতৃত্ব দিচ্ছেন এশিয়া কাপ জয়ী যুব অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তরুণ খেলোয়াড়দের নিয়ে সাজানো এই দলে লিটনের অন্তর্ভুক্তি ইতিবাচক হিসেবে দেখছেন তামিম ইকবাল। লিটন দাস দল পেয়েছে আমরা গুলশানে সে খেলবে। সো মুস্তাফিজেরটা আমি জানি না, বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট যদি এরকম হয়ে থাকে, বিকজ আপনার এরা প্রমিনেন্ট ন্যাশনাল টিম প্লেয়ার্স, আর এদের অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত। আবাহনীর ১৭টি শিরোপার পর দ্বিতীয় সর্বোচ্চ ৯টি শিরোপা মোহামেডানের। অবশ্য লিস্টে মর্যাদা পাওয়ার পর এখনও ঢাকা লিগ জয়ের স্বাদ পায়নি মোহামেডান। এবার সে আক্ষেপ ঘোচাতে চান তামিম। অবশ্যই আমার কাছে মনে হয় লাস্ট টাইম মডার্ন যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন আমি ছিলাম, আর এটা বেশ ২০১০ সালের দিকে মনে খুব সম্ভব, আরও আর পর 10-এর দিকে মনে খুব সম্ভব। তারপরে আরও একবার খেলা হয়েছে আমার মডার্নে, বাট হ্যাঁ, আশা করি এই লক্ষ্যটা আমরা যখন অ্যাচিভ করতে পারি, এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে, প্লাস দিস ক্লাব ডিজার্ভস দিস। এত বড় একটা ক্লাব, বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন না হয়, ইটস নট এ গ্রেট থিং। সো আমার কাছে মনে হয় এবার যারা এই ক্লাবের কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম করে তোলার। সোমবার গুলশানের বিপক্ষে খেলতে নামবে মোহামেডান। মিরপুরে আবাহনী খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ও প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের স্বেচ্ছাসেবক দলের নেতার হামলায় সুরুজ গাজী নামে এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ এসেছে। এ ঘটনায় খুব বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানায়, বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য নিয়ে দ্বন্দ্বে ছিলেন হাউজিং এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন হাওলাদারের সাথে যুবদল নেতা সুরুজের সাথে। গতকাল রাতে জমি বিক্রি নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিনের স্ত্রী, বড় ছেলে ইমরান ও ছোট ছেলে লিওন দেশীয় অস্ত্র নিয়ে সুরুজের উপরে হামলা করে। এতে সুরুজ ও তার সহযোগী নয়ন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সুরুজের মৃত্যু হয়। আহত নয়নকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুরুজের মারা যাওয়ার খবরে স্থানীয় জনতা অভিযুক্ত শাহিনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জে একটি বাড়ির গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে নারী শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, ভোররাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দগ্ধ নারী শিশুসহ ৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে হান্নানের শরীরের ৪৫%, শিশু সুমাইয়ার ৪৪%, রূপালীর ৩৪%, সাব্বিরের ২৭%, নূরজাহান লাকির ২২% এবং সামিয়ার শরীরের ৯% পুড়ে গেছে।
আজ 18তম বোর্ড সভায় বসবে বিসিবির বর্তমান কার্যনির্বাহী কমিটি। দুপুর 1:30টায় শুরু হবে সভা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসবেন পরিচালকরা। মিরপুরে বোর্ড কার্যালয়ে এবারের সভায় এজেন্ডার মধ্যে বেশ কয়েকটি জাতীয় দল সম্পর্কিত। কোচিং স্টাফ সদস্যদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনার সম্ভাবনা থাকছে। ফেব্রুয়ারির 28 তারিখে জাতীয় নির্বাচক হিসেবে ইস্তফা দিয়েছেন নির্বাচক হান্নান সরকার। তার চাকরি এবং নির্বাচক হিসেবে কে আসবেন তার জায়গায় বিষয়টি চূড়ান্ত হতে পারে। জাতীয় দলের 2 কোচ ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তি শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাদের স্বপদে বহাল রাখা হবে কিনা তা আলোচনা হবে সভায়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অনুপস্থিতিতে সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন। এর আগে গত 27 নভেম্বর এই মামলা থেকে বিএনপি চেয়ারপারসনকে খালাস দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ ও দুর্নীতি দমন কমিশন উচ্চ আদালতে আপিল করে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে 2018 সালের 29 অক্টোবর দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত। 2007 সালে তৎকালীন 111-এর তত্ত্বাবধায়ক সরকার এই মামলা দায়ের করে। আওয়ামী লীগ সরকার দুর্যোগকে ব্যবহার করে এই মামলা করেছিল বেগম খালেদার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি করার জন্য, এবং সাক্ষীগণা পর্যালোচনা করেছে, কোনো অপরাধ প্রমাণিত করতে পারেনি। বেগম খালেদার যে তাকে অ্যাকুইটাল দিয়েছে, খালাট দিয়েছে, সাজা বাতিল করেছে। যদি মামলাটা সত্য হতো, কারেক্ট হতো, তাহলে ট্রায়াল করতে এত লাগতো না, বিচার করতে লাগতো। বিচার করতে তো অনেকদিন সময় নিচ্ছে, মিথ্যা মামলা সাজাবে কীভাবে? জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের রায় সম্পর্কে আরও জানাতে হাইকোর্ট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। জাবেদ, আপিলের রায় নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? লোপা, আজকে কিন্তু খুব ছোট্ট একটি আদেশ দিয়েছে আপনার আপিল বিভাগ, বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন যে পূর্ণাঙ্গ বেঞ্চ। তারা আজকে রাষ্ট্রপক্ষ এবং দুদক যে লিভ টু আপিল করেছিল, সেই লিভ টু আপিলটাকে খারিজ করে দিয়েছেন। অর্থাৎ এর ফলে হাইকোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যে খালাস দিয়েছিল, সেই খালাসের রায়টি বহাল থাকলো। এবং এখানে যে জিনিসটা হয়েছে যে বিশেষ জজ আদালত ওনাকে যে খালেদা জিয়াকে যে 7 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানা করেছিল, সেটা কিন্তু আর এখন নেই, এবং আপিলও এটা সেটেল হয়ে গেল। তার মানেটা হচ্ছে তিনি যে এই মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগটা করেছিল, যে রায়টা হয়েছিল, সেই রায়টা যে একটু ভিন্ন ছিল, সঠিক হয়নি, সেটা প্রমাণ হলো, এমনটাই বলছেন তার আইনজীবীরা। এবং যেটা বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এরই মধ্যে যেসব মামলা হয়েছে গত সরকারের আমলে বা তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সবগুলি মামলা থেকে কিন্তু তিনি খালাস পাচ্ছেন। তার মানে মামলাগুলি যে একটি রাজনৈতিক উদ্দেশ্য হয়েছিল সেটা প্রমাণ হচ্ছে, সেটা তারা বলছেন। এবং আগামীতেও সব ধরনের মামলা থেকে তিনি খালাস পাবেন এমনটাই বলছেন। এবং আজকে তার আইনজীবী বলছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা হয়েছে এবং এই মামলা যারা রায় দিয়েছিলেন, বিচারক যারা ছিলেন, নিম্ন আদালত বলেন, হাইকোর্ট বলেন, তারা কিন্তু পদোন্নতি পেয়েছেন। এবং এইটাই প্রমাণ করে যে এই মামলাগুলি সাজানো ছিল এবং রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তো এই হচ্ছে আসলে এই রায়টা নিয়ে সর্বশেষ লোপা। জানছিলাম জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের রায় সম্পর্কে। বকেয়া বেতনের দাবিতে সাভারে আজও ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানান 4 মাসের বকেয়া বেতনের দাবিতে স্থানীয় প্রতীক গার্মেন্টস ও 2 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা সোয়েটার কারখানার শ্রমিকরা একযোগে ঢাকা আরিচা মহাসড়কে নেমে আসে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেবার অনুরোধ জানান। আইন শৃঙ্খলা বাহিনীর পাওনা পরিশোধের আশ্বাস দিলে 2 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা। যান চলাচলও স্বাভাবিক হয়। আগে থেকেই বাজারে সয়াবিন তেলের সংকট। রোজায় বেড়েছে লেবু, শসা ও বেগুনের দাম। রমজানের দ্বিতীয় দিনের বাজার পরিস্থিতি জানতে এই মুহূর্তে যাচ্ছি আমাদের সহকর্মী আরাফাত ইসলামের কাছে। তিনি আছেন রাজধানীর মহাখালী কাঁচা বাজারে।
আরাফাত, সয়াবিন তেলের সংকটের খবর আমরা আগে থেকেই জেনেছি। এই মুহূর্তে সয়াবিন তেলের সংকট কতটা দেখছেন এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য রয়েছে সেগুলোর মূল্য এবং সরবরাহ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? বিগত ৩ মাস ধরে ভোজ্য তেলের সংকট চলে আসছিল। ক্রেতা বিক্রেতারা আশা করছিলেন যে রমজান শুরুর পর থেকে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে রমজান শুরুর দ্বিতীয় দিনে এসেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বড় সংকট আরো তীব্রতর হচ্ছে, আমরা বাজার ঘুরে যেটি দেখতে পাচ্ছি, এবং বিক্রেতারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে আমদানি হলেও সেই অনুযায়ী কিন্তু বাজারে সরবরাহ করা হচ্ছে না, এবং ডিলারদের কাছে তেল থাকলেও তারা বিভিন্ন শর্ত সাপেক্ষে তাদেরকে তেল সরবরাহ করছেন, এবং তাদের যে পরিমাণ চাহিদার তুলনায় খুবই কম তেল সরবরাহ করা হচ্ছে। অপরদিকে ক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু বাজারে এসে তেল পাচ্ছেন না। তারা যেমনটি বলছেন তাদের 5 লিটার তেল কেনার জন্য প্রতিটি দোকানে দোকানে ঘুরতে হচ্ছে। এ নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে এক প্রকার বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে। অপরদিকে যদি আপনাকে জানিয়ে রাখি, রোজা শুরুর একদিন আগে থেকেই হঠাৎ করে লেবুর দাম অতিরিক্ত বেড়ে যায়, এবং বাজার ভেদে আমরা যেটি দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন বাজারে লেবুর আকার অনুযায়ী 80 টাকা থেকে 100, কোনো জায়গায় 120 টাকা পর্যন্ত লেবুর হালির দাম থাকা হচ্ছে। এর পাশাপাশি রমজান এলে প্রতি বছর কিন্তু বেগুনের চাহিদা বেড়ে যায়। সেই চাহিদার সুযোগকে কাজে লাগিয়ে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু এই পণ্যটির দাম বাড়িয়ে দেয়। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি বাজার ভেদে এবং মান অনুযায়ী বেগুন 100 থেকে 120, এমনকি 140 টাকা পর্যন্ত কিন্তু তারা বিক্রি করছে। পাশাপাশি শসার দামও দেশি শসা সেটি 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং হাইব্রিড জাতীয় যে শসা রয়েছে সেটি 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি দেশি মুরগির দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে, যেটি 550 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল সেটি কোথাও 650 থেকে 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যেমনটি মহাখালী কাঁচাবাজারে আমরা দেখতে পাচ্ছি 700 টাকা কেজিতে দেশি মুরগি বিক্রি করা হচ্ছে। এর ছাড়া ব্রয়লার মুরগি যেটি রয়েছে সেটি 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে চড়া দামে মাছ বিক্রি হচ্ছে, যেহেতু এখন শুষ্ক মৌসুম। বিক্রেতারা বলছেন অনেকাংশেই বিভিন্ন জায়গায় খালবিল নদী নালা শুকিয়ে যাওয়ায় মাছের সরবরাহ কমে গিয়েছে, যার ফলে মাছও অতিরিক্ত দামে তাদের কিনতে হচ্ছে, এবং ক্রেতারাও সেই চড়া দামে মাছ কিনতে হিমশিম খাচ্ছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রমজানের দ্বিতীয় দিনের বাজার পরিস্থিতির সর্বশেষ আপডেট। আমরা জানছিলাম আজকের বাজার দরের সর্বশেষ তথ্য। শ্রীলঙ্কার বাসে হামলার 16 বছর আজ। 2009 সালের এই দিনে ভয়াবহ সন্ত্রাসী হামলার কবলে পড়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। 16 বছর আগের লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের সামনের সেই ঘটনায় মহা বিপর্যয়ে পড়ে পাকিস্তানের ক্রিকেট। নির্বাসন কাটিয়ে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে দীর্ঘদিন পর। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আইসিসি ইভেন্টও আয়োজন করছে দেশটি। তবু সেই দিনের কথা মনে পড়লে হৃদয় কেঁপে ওঠে প্রত্যক্ষদর্শীদের। লাহোর থেকে মমিনুর রিপনের রিপোর্ট। 2009 সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার শুরুটা হয়েছিল ঠিক এখানেই। গোল চত্বর পেরিয়ে যখন টিম বাসটি এদিক দিয়ে ঢুকবে ঠিক তখনই সন্ত্রাসীরা গুলি শুরু করে। ড্রাইভার গুলিবিদ্ধ হলেও ঠিক দলকে নিয়ে চলে যান স্টেডিয়ামের দিকে। 16 বছর আগে সেই ঘটনায় আহত হয়েছিলেন 6 শ্রীলঙ্কান ক্রিকেটার। প্রাণ হারায় 2 জন স্থানীয় বাসিন্দা। দিনের আলোয় সেই ভয়ঙ্কর হামলায় অন্ধকার নেমে আসে পাকিস্তানের ক্রিকেটে। সেই দিনের ঘটনা সামনে থেকে দেখেছিলেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম, যা মনে পড়লে এখনো হৃদয় কেঁপে ওঠে তার। দল এখান থেকে বের হতেই গোলাগুলি শুরু হয়। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। ড্রাইভার তাদেরকে রক্ষা করে। এই ঘটনার ভয়াবহ প্রভাব পড়ে, তবে দীর্ঘদিন পর ক্রিকেট ফিরেছে, এটাই সবচেয়ে বড় সুখবর। ওই দুর্ঘটনার পর নিরাপত্তার শঙ্কায় 10 বছর নির্বাসনে চলে যায় পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট। সন্ত্রাসী হামলার 1 দশক পর সেই শ্রীলঙ্কা দলই প্রথম পাকিস্তান সফর করে। ধীরে ধীরে বাড়তে থাকে আন্তর্জাতিক ম্যাচও। আমি গাদ্দাফি স্টেডিয়ামের ওই পাশ থেকে বিএসসি পরীক্ষা দিয়ে বের হচ্ছিলাম। ঘটনাটি আমাদের জন্য খুব লজ্জাজনক ছিল। শ্রীলঙ্কান তারকা সাঙ্গাকারাকে অসংখ্য ধন্যবাদ। তিনি হামলার শিকার হয়েও পরবর্তীতে পাকিস্তান সফর করেন এবং আমাদের সমর্থন করেন। দীর্ঘ প্রায় 2.5 যুগ পর 2025 সালে আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের সুযোগ পায় পাকিস্তান। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিয়ে বেশ কড়া অবস্থানে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। মমিনুর রিপন, এনটিভি নিউজ, লাহোর, পাকিস্তান।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থী নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আজ জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে নিয়োগপ্রাপ্ত এসব প্রাথমিক শিক্ষকের নিয়োগে আইনগত আর কোনো বাধা থাকল না। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৬,৫০০ শিক্ষককে লিভ টু আপিলের অনুমতি দিয়ে আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত বেশ কিছুদিন ধরে হাইকোর্টের আদেশ বাতিলের দাবিতে রাজধানীর রাজপথ দখল করে আন্দোলন করে নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকরা। এর আগে গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্ট। গ্রহণ করে লিভ গ্রান্ট করেছেন, অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে ৬,৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে ২০২৪ সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই ৬,৫৩১ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টে দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র এবং দুদকে করা লিভ টু আপিল খারিজ করে আজ এ আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষ জজ আদালতের দেয়া ৭ বছরের সাজা বাতিল করে রায় দিয়েছিল হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং দুদক লিভ টু আপিল করে। বেশ কিছুদিন ধরে সেই আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। সোমবার শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রেখে আদেশ দেয় আপিল বিভাগ। তাকে অ্যাকুইটাল দিয়েছে, খালাস দিয়েছে, সাজা বাতিল করেছে। যদি মামলাটা সত্য হতো, কারেক্ট হতো, তাহলে ট্রায়াল করতে এতদিন লাগতো না, বিচার করতে লাগতো। বিচার করতে অনেকদিন সময় নিচ্ছে, মিথ্যা মামলা সাজাবে কীভাবে? বেগম জিয়ার আইনজীবীরা জানান, এ আদেশের মাধ্যমেই বোঝা যায় যে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। এমনকি যারা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলায় রায় দিয়েছিল তারা পদোন্নতিও পেয়েছিল। যেমন ধরেন অতিরিক্ত জেলা জজ যিনি, উনি জেলা জজ পুরস্কার পেয়েছেন। যিনি জেলা জজ উনি হাইকোর্টের প্রমোশন পেয়েছেন। যিনি হাইকোর্টে উনি অ্যাপেলেট ডিভিশনে প্রমোশন পেয়েছেন। অর্থাৎ জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। গত বছরের ২৭শে নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। ২০১৮ সালের ২৯ অক্টোবর এই মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করেছিল বিশেষ জজ আদালত। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়া হলেও স্বাভাবিক হচ্ছে না সয়াবিন তেলের সংকট। এছাড়া বেশি দামে বেগুন, শসা ও লেবু বিক্রি হচ্ছে, আর দেশি মুরগির দাম গিয়ে ঠেকেছে কেজি ৭০০ টাকায়। রমজানের দ্বিতীয় দিনে বাজার পরিস্থিতি জানাচ্ছেন আরাফাত ইসলাম। গত কয়েক মাস ধরেই বাজারে সরবরাহ ঘাটতির কারণে ভোজ্য তেলের সংকট চলে আসছে। বাজার স্থিতিশীল রাখতে রমজানের চাহিদার তুলনায় অতিরিক্ত সয়াবিন তেল আমদানিও করেছে সরকার। তবুও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। ৫ লিটারের তেল নাই আর আছে অন্য কোম্পানি, তো তেল যেখানে চাচ্ছি তেল পাইতেছি না। ১ লিটার, ২ লিটার, হাফ লিটার, ৫ লিটার কোন তেলেই পর্যাপ্ত পরিমাণ সরবরাহ দিচ্ছে না। অল্প কিছু দেয় আর পাই না। আর অন্য কোনো কোম্পানি আছে না, হাফ লিটার তেল তো পাওয়াই যায় না। যেটা দিচ্ছে সেটাতে মার্কেট আমরা পরিপূর্ণভাবে সবাইকে দিতে পারতেছি না। এই নিয়ে আমাদের সাথে কাস্টমারের সাথে বিভিন্ন সময় তর্ক বিতর্কিত জড়িত হয়। রমজান শুরুর আগের দিন হঠাৎ করেই বেড়ে যায় বেগুন, শসা সহ লেবুর দাম। রোজার দ্বিতীয় দিনে এসেও লাগামহীন এই ৩টি পণ্যের দাম। আকার ভেদে প্রতি হালি লেবু ৬০ থেকে ১০০ টাকা, প্রতি কেজি শসা ৮০ থেকে ১২০ টাকা ও বেগুন ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এই লেবু আমরা ২৪ টাকা ২৩ টাকা পিস কিনে আনছি, ২৫ টাকা পিস বেশি, ২ টাকা লাভ করি এক পিসে। বেগুন ১১০ টাকা কেজি কিনে ১২০ টাকা বেশি, ১০ টাকা কেজিতে লাভ করি। পাশাপাশি ব্রয়লার মুরগি ২১০ টাকা কেজি ও দেশি মুরগির দাম কেজিতে ১৫০ টাকা বেড়ে ৬৮০ থেকে ৭০০ টাকায় ঠেকেছে। এছাড়া সব ধরনের মাছ বাড়তি দামেই বিক্রি হচ্ছে। রমজান ঘিরে এসব নিত্যপণ্যের দাম বাড়ায় অসন্তোষ ভোক্তাদের, প্রত্যাশা সরকারের কঠোর নজরদারির। সবাই আমরা নিজেরটাই বাঁচলেই ভালো,
নিজেই বেশি গেনার হই, এরকম পরিস্থিতি সবার ভিতরে কাজ করতেছে, যার জন্যে বাজার দরটা এই অবস্থা। জিনিসপত্রের দাম আর একটু কম হইলে ভালো হইতো। প্রত্যেকটা জিনিসের গত 2-3 দিনের মধ্যে প্রায় 10-15 টাকা করে প্রত্যেকটা সবজিতে কেজি প্রতি বেড়ে গেছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত 3 কোটি টাকার সম্পদ এবং 3 বছরে 47 কোটি টাকা ব্যাংকে লেনদেনের প্রমাণ পাওয়ায় পৃথক 2টি মামলা করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে 2টি মামলা দায়ের করেছেন। দুর্নীতি দমন কমিশন খুলনার উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, আসামি নারায়ণ চন্দ্র চন্দ সংসদ সদস্য ও মন্ত্রী থাকা অবস্থায় অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 1 কোটি 80 লাখ টাকা ভোগ দখলে রাখায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। অপর মামলায় তার স্ত্রী উষা রানী চন্দ প্রাইমারি স্কুলের শিক্ষক হলেও জ্ঞাত আয়ের বহির্ভূত 62,44,000 টাকার সম্পদ নিজ ভোগ দখলে থাকায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার আমলে দিনাজপুরে যেন রাম রাজত্ব গড়ে তুলেছিলেন সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার বড় ভাই সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম। বিরোধী মত দমনে তাদের ছিল বলিষ্ঠ ভূমিকা। 2 ভাইয়ের দাপটে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। ফ্যাসিস্ট সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় ইকবাল ও ইনায়েতুর। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। দিনাজপুর সদর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম, তার বড় ভাই সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম। একজন ছিলেন প্রভাবশালী জনপ্রতিনিধি, আরেকজন বিচারক। 2 ভাই জেলাবাসীকে এক প্রকার জিম্মি করে রেখেছিলেন দীর্ঘ সময়। নির্ধারিত আসন ছাড়াও পুরো দিনাজপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন 2 ভাই। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ডাবল মার্ডার, টেন্ডার, চাঁদাবাজি, বালুমহল নিয়ন্ত্রণ, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন সাবেক হুইপ ইকবালুর রহিম। তাকে সহযোগিতা করেছে প্রভাবশালী বিচারপতি বড় ভাই ইনায়েতুর রহিম। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে দিনাজপুরে মোট 6 জন নিহত হয়। অভিযোগ আছে এসব হত্যাকাণ্ড তাদের ইন্ধনে হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিশেষে নির্বাচনের আগ মুহূর্তে যেভাবে আমাকে অত্যাচার করছে, আমার পরিবারকে অত্যাচার করছে, আমার বাড়ির জিনিসপত্র তছনছ করে কোথায় আসে আপনি সেটা নিয়ে আসেন। তারা দীর্ঘ 15 বছর বাংলাদেশে একটা বাংলাদেশকে নিয়ে তারা যেটা করেছে সেটা বাংলাদেশের মানুষের মধ্যে কাম্য ছিল না। বিরোধী মত দমনে পুলিশ ও তাদের নিজস্ব বাহিনী ব্যবহার করার অভিযোগ 2 ভাইয়ের বিরুদ্ধে। 24 সালের 5 আগস্টে তার বহিঃপ্রকাশ ঘটেছে। তার মানুষের যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, তার বাড়ির একটা ইট পর্যন্ত নেই। দেশটা বেগম খালেদা জিয়াকে 5 বছর থেকে 10 বছর সাজা উন্নীত করেছে, এই কথাটি বলার অভিযোগে আমাকে কোর্ট অবমাননার জন্য জেল, জরিমানা এবং পরবর্তীতে মেয়র পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করে। সাবেক হুইপ ইকবালুর রহিম তার বড় ভাই সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন জেলাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের খাতুনগঞ্জে বৃহত্তম পাইকারি বাজার মনিটর করেছে স্থানীয় জেলা প্রশাসন সহ নগর কর্তৃপক্ষ। প্রায় সবকিছু ঠিক থাকলেও খুঁজে পাওয়া যায়নি ভোজ্য তেল। দুপুরে খাতুনগঞ্জে প্রবেশ করে জেলা প্রশাসক ফরিদা খানম ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে গঠিত বাজার মনিটরিং টিম। এ সময় তারা সরেজমিন পরিদর্শন সহ পণ্যের পাইকারি ব্যবসায়ীদের সাথে কথা বলেন। বাজার মনিটরিং টিম জানায়, ছোলা, ডাল, খেজুর সহ রমজান মাসে বেশি চাহিদা থাকে এমন পণ্যের মজুদ ও মূল্য সন্তোষজনক। তবে বাজারের কোথাও ভোজ্য তেল খুঁজে পাওয়া যায়নি। আমরা কোথাও কিন্তু তেল পাইনি, কাজে আমরা মনে করছি তারা তেলগুলো কোথাও সরিয়ে রেখেছে এবং কোথায় সরিয়ে রেখেছে এগুলো কিন্তু ইন্টেলিজেন্স আমাদেরকে দিচ্ছে, এটা না যে আমরা জানি না। আমরা কিন্তু স্পষ্টভাবে তাদেরকে বলতে চাই এগুলো আমরা জানি কোথায় তেল তারা রেখেছে, এবং সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি গিয়ে ধরা পড়ে তাহলে কিন্তু আইনের গতিতে চলবে। নওগাঁ ও পাবনায় বিআরটিসির বাস ডাকাতির ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা একাধিক ডাকাতির মামলার আসামি বলে জানানো হয়েছে। দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার জানান, গত 22 ফেব্রুয়ারিতে পত্নীতলা উপজেলার মানাসি এলাকায় সড়কের ওপর গাছ ফেলে ব্যারিকেড দিয়ে বিআরটিসির একটি বাস সহ বিভিন্ন যানবাহনে ডাকাতি করে দুষ্কৃতিকারীরা।
রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত নাটোরের হুমায়ুন কবিরের বোন যমুনা খাতুন ভাই হত্যার বিচার ও বন্দির স্বামীকে উদ্ধারের জন্য মামলা করেছে নারীসহ 4 মানব পাচারকারীর বিরুদ্ধে। রোববার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন এবং বিশেষ ট্রাইব্যুনালের জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালতে মামলাটি দায়ের করেন যমুনা খাতুন। শুনানি শেষে বিচারক মামলাটি তদন্তের জন্য নাটোর পিবিআইকে নির্দেশ দেন। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে 68 মিলিয়ন ইউরো দেবে। ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাফজাল্লাহ হাবিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এই সহায়তার কথা ঘোষণা করেন। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লাহবিব প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। এই অর্থ গত বছরের তুলনায় বেশি হলেও তা বাংলাদেশের অবদানের তুলনায় যথেষ্ট নয় বলেও উল্লেখ করেন সফররত ইইউ কর্মকর্তা। নির্বাচনের রোডম্যাপ দিতে যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, জুনের মধ্যেও সম্ভব নির্বাচন করা। জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিকের যে দাবি জানিয়েছে তা বাস্তবায়ন করতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে তা পাশ করতে হবে। জামায়াতে ইসলামীর এবারের ঈদ হবে শহীদ পরিবারের সাথে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় ইস্কাটনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত পঙ্গু এবং শহীদ পরিবারের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব বলেন তিনি। বলেন, শহীদদের নিয়ে জামায়াত কোনো রাজনীতি করবে না। শহীদরা জামায়াতের পরিবারের সদস্য উল্লেখ করে সকলকে তাদের খোঁজ নেয়ার অনুরোধ জানান। শহীদরা অপমানিত হয় এমন কোনো কাজ না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় শহীদদের কথা বলতে গিয়ে খানিকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন জামায়াতের আমির। শুধু শহীদ না, যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই। পরিবারের এই সদস্যরা জীবনের অন্য সময়ের মতো এবার সাহারিতে আহার তাদের মুখে সেভাবে উঠে না। আর ঈদের দিনটা ঘুরে ঘুরে সবগুলা শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটা পারি। রাজধানীতে ছিচকে চুরি এবং ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি। বলেন, অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন অনুযায়ী কার্যক্রম চলবে এবং একে আরও সুনির্দিষ্ট এবং লক্ষ্যমুখী করা হবে। রোজা এবং ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আগে যেভাবে চলছিল সেভাবেই চলবে। মব হঠাৎ করেই ঘটে এবং অনেকে উস্কানি দেয় মন্তব্য করে সচিব বলেন, নাগরিকদের অন্যের অধিকারকে সম্মান জানাতে হবে। বলেন, লালমাটিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে 2 নারীকে হয়রানির ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। আমি গতকালকে ইফতার করেছি মোহাম্মদপুর থানায়। সেখানটায় গত মাসের ডিসেম্বর মাসে খুন হয়েছে 2টো, জানুয়ারি মাসে খুন হয়েছে 1টা, ফেব্রুয়ারি যে গত মাসটা গেল সে মাসে 1টা মার্ডারও হয়নি। অথচ এর আগে জুলাইয়ের আগে এখানে প্রতি মাসে 10টার উপরে খুন হতো। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীটার যাদেরকে আমরা নিয়ে এসেছি যারা ঢাকা শহর কোনোদিন দেখে নাই, কারণ এসে রোজই দরখাস্ত পড়ে যে স্যার ঢাকা তার সংসার চালাতে পারে না, এই হয় না, নানা রকম সমস্যা পুলিশের। তো এই সমস্ত লোকগুলো এসছে, তারা এই জায়গাগুলো চিনে এখন কাজকর্ম করছে। আস্তে আস্তে তারা দে হ্যাভ গট এ কন্ট্রোল ওভার দি হোল এরিয়া এবং এগুলো ডেভেলপ করছে, প্রতিদিনই উন্নত হওয়ার চেষ্টা করছে। কাল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদেরকে এমনটি জানান সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর অন্য নেতারা জানিয়েছেন, ঈদের পর থেকে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানের দাবিতে কর্মসূচি ঘোষণা করবে দলটি। নূর হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত।
দেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে গত শুক্রবার আত্মপ্রকাশ হয়েছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। জনসম্পৃক্ততা বাড়াতে এবার মাঠে নামতে প্রস্তুত দলের কেন্দ্রীয় নেতারা। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে নতুন এই রাজনৈতিক দল। নতুন যাত্রায় রাজনৈতিক দলগুলোর গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা রায়ের বাজার যে কবরস্থান রয়েছে, যেখানে আমাদের অনেক এই অভ্যুত্থানে বেওয়ারিশ লাশ রয়েছে, আমাদের জায়গা থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করব। রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের ভিতরে যেন এই পারস্পরিক মিউচুয়াল রেসপেক্টের জায়গাটুকু থাকে, যে কাউকে বলার জন্য আমি কিছু বলছি, কাউকে আমার প্রশ্নবিদ্ধ করতে হবে বা কাউকে আমার কিছুটা হেয় করতে হবে দেখেই বলছি, এরকম যেন না হয়। বরং আমার যদি কনক্রিট কিছু থাকে তখনই যেন আমি বলি, এবং আমার যদি কোনো পরামর্শ থাকে সেটিও যেন আমরা দেই। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা, গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানের দাবিতে ঈদের পর থেকে রাজপথে কর্মসূচিতে সরব হবে জাতীয় নাগরিক পার্টি। মুক্তিযুদ্ধ সহ দেশের মানুষের অতীতের সমস্ত সংগ্রামকে সেকেন্ড রিপাবলিকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান নেতারা। এর আগে তো রাজনৈতিক দলগুলো অনেক কিছু চায়নি, কিন্তু বাংলাদেশে ঘটেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো গণঅভ্যুত্থান ঘটবে এটা তাদের চিন্তার মধ্যে ছিল না, কিন্তু বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটেছে। এখন যদি জনগণ এটার পক্ষে আসে, গণপরিষদ নির্বাচনে আমরা যদি তাদেরকে বোঝাতে পারি, সক্ষম হই যে এটা আসলে সংবিধান যারা আপনার প্রতিনিধি হবেন তারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন করবেন, তাহলে জনগণ খুব সহজেই এটার সাথে রেসপন্স করবেন, বুঝতে পারবে। অভ্যুত্থানের মাধ্যমেই আসলে এই সংবিধানটাকে বাংলাদেশের মানুষ খারিজ করে দিয়েছে। এবং দেখেন, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটা তো বাংলাদেশের মানুষ দিয়েছে, অভ্যুত্থানের মাধ্যমে যেমন উত্তর দিয়েছে, সেরকম বাংলাদেশের সারা বাংলাদেশের এবং ঢাকা শহরের সব দেয়ালে দেয়ালে কিন্তু সেই সংবিধানগুলো লেখা হয়ে গেছে, মানুষের আকাঙ্ক্ষাটা লেখা হয়েছে। নেতাদের প্রত্যাশা দেশের বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করবে জাতীয় নাগরিক পার্টি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিদেশে 133 কোটি টাকা পাচারের অভিযোগে সমালোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী থেকে সিআইডির একটি টিম অর্থ পাচার মামলায় তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মতিউর রহমান শেখ। বিদেশ থেকে অবৈধভাবে গরু ছাগল এনে বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মোহাম্মদপুরে খাল এবং সড়ক দখল করে খামার গড়েন তিনি। কোটি টাকার গরু এবং লাখ টাকার ছাগল বিক্রির নামে প্রতারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আগামী 2 দিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এছাড়া রোজার পণ্য সহ মাছ মাংসের দাম 7 দিনের মধ্যে কমে আসবে বলেও জানান তিনি। বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের সরবরাহ এবং চাহিদার কোনো ঘাটতি নেই, দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে। এ সময় ভোজ্য তেলের সংকট নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, নিয়মিত তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ চলছে, তাই 2-1 দিনের মধ্যেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানান তিনি। এছাড়াও বাজার স্থিতিশীল রাখতে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় সঙ্গে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। তিনি পণ্যে ভেজাল প্রতিরোধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি, আমাদের ভোক্তা অধিকার, আমাদের ট্যারিফ কমিশন এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়, ওনারা অ্যাক্টিভ যোগাযোগ রেখেছেন এই কোম্পানিগুলোর সাথে। আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হলেও ফিল সিমন্সের কর্মকৌশল নিয়ে সন্তুষ্ট বিসিবি। জাতীয় দলের কোচিং স্টাফের চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণাকালে 2027 বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজানোর কথাও জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। এছাড়াও মুশফিক ও মাহমুদুল্লাহর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আগ্রহী বিসিবি। নিলয় মজুমদারের রিপোর্ট। 18তম বোর্ড সভা শেষে বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। বিশ্বমানের ফিল্ডিং কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। এছাড়াও স্পিন কোচ মুস্তাক আহমেদের সঙ্গে চুক্তি নবায়ন করার পাশাপাশি প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাজে সন্তুষ্টির কথা জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। 2027 বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা পথে হাঁটতে চায় বিসিবি। হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি পর্যন্তই করা ছিল, সেখানেও আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে, তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব।
এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। বাট আমরা আশা করছি যে যারা আমাদের সাথে ছিলেন তাদের সাথে আমরা একটা সন্তোষজনক আলাপ আলোচনার মধ্যে একটা সমাধান খুঁজে পাবো। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের জন্য শেষ, এমন একটা গুঞ্জন থাকলেও অবসর নিয়ে নিজেদের কোনো ভাবনার কথা জানাননি সাবেক দুই অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলীয় পারফরমেন্সের সঙ্গে তাল মিলিয়ে তাদের ব্যক্তিগত পারফরমেন্স ছিল বেশ খারাপ। বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় তারা থাকবেন কিনা তা নিয়েও ছিল প্রশ্ন। আই থিঙ্ক দে হ্যাভ টু প্রুভ, কারণ তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, ইটস নট মাই কল অ্যাকচুয়ালি, এটা তো সিলেক্টার্সদের কল, আমার মন্তব্য করাটা ঠিক না। বাট ইটস নট গোইং টু বি ভেরি ইজি, এটা বলতে পারি। ক্রিকেটারদের বেতন বৃদ্ধির পাশাপাশি রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। ভেন্যুটির নতুন নাম ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।